অন্যদিনের মতোই আজও সকালে অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙল রাজদীপের। দাঁত মাজতে মাজতে ক্যালেন্ডারটার দিকে এগিয়ে গেল। আজ নভেম্বরের 25। তার মানে হাতে মাইনেটা আসতে আর সপ্তাহখানেক। মাইনেটা হাতে এলেই মা বাবাকে নতুন সোয়েটার কিনে দেবেও। যদিও তাঁরা সোয়েটার পুরনো হয়ে গেলেও মুখ ফুটে কিছুই বলেন না। হঠাৎ রাজদীপের মনে পড়ল, কাল নভেম্বরের 26। 4 বছর আগের এই দিনে দেবাদ্রিতা পাকাপাকিভাবে বিদায় নিয়েছিল রাজদীপের জীবন থেকে। সেই দিনগুলোর কথা ভাবলে অজান্তেই রাজদীপের মুখে হাসি ফুটে ওঠে। তখন দেবাদ্রিয়া তার জীবনে ছিল, জীবনটাই রোদ ঝলমলে ছিল যেন। তারপর হঠাৎই মন কষাকষি, অভিমান থেকে রাগ, রাগ থেকে দূরত্ব। 4 বছর আগে 26শে নভেম্বর ডিভোর্স হয় তাদের। রাস্তা আলাদা হয়ে যায় দুই পরম আত্মীয়ের। তারপর থেকেই রাজদীপও কেমন যেন বদলে যেতে শুরু করে। অমন প্রামাঞ্চল ছেলেটা পরিণত হয় অন্যমনস্ক গম্ভীর মানুষে। ওর মা বাবা বহুবার বলেছে, একটা কাগজ দিয়ে কি সম্পর্ক ভাঙা যায় বাবা? নিয়ে আয়, ফিরিয়ে নিয়ে আয় ঘরের লক্ষ্মীকে। কিন্তু অভিমান বড় বালাই। তাই আর মিলন হলো না দুটি জীবনের। তবে গত 1 বছর হলো রাজদীপ একটু হলেও আগের মতো প্রাণোচ্ছল হয়েছে, যা দেখে ওর মা বাবা কিছুটা নিশ্চিন্ত হয়েছেন। আসলে গত 1 বছর হলো অচিন পাখি বলে এক লেখকের লেখা সে পড়তে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও লেখককে সে দেখেনি, কারণ লেখকের প্রোফাইলে কোনো ছবি নেই। অচিন পাখির লেখাগুলো পড়লে তার মনে হয় ঠিক যেন তার জীবনের গল্পটাই কেউ লিখছে। কাজের ফাঁকে সামান্য সময় পেলেই মোবাইল খুলে অচিন পাখির লেখাগুলো পড়ে সে। ভীষণ অন্যমনস্ক হয়ে যায়, কখন আনমনে চোখের কোণ ভিজে যায় টেরই পায় না। সেদিন সকালে সে মোবাইল খুলে দেখে অচিন পাখি নামক ব্যক্তিটি একটি পোস্ট করেছে, যাতে সে লিখেছে, যারা যারা আমার লেখা পড়তে ভালোবাসেন আগামীকাল চলে আসুন বই পড়ার কফি হাউসে। দেখা হবে, আড্ডা হবে সবার সাথে। রাজদীপের বরাবরই অচিন পাখির লেখা পড়তে বেশ ভালো লাগে। তাই ভাবলো এই সুযোগ মিস করা ঠিক হবে না। প্রিয় লেখকের সাথে আলাপটাও হয়ে যাবে। এই ভাবা সেই কাজ। কফি হাউসে বিকেলে পৌঁছে গেল সে। যে লেখকের লেখার ভক্ত সে, সেই লেখককে একটিবার দেখবার বড্ড ইচ্ছা তার। তার মতোই আরও অনেক পাঠক উপস্থিত ছিল কফি হাউসে। একটু পরেই অচিন পাখি এসে উপস্থিত হলো। কিন্তু তার মুখটা দেখা গেল না। কালো শাড়ি পরনে আর কালো ওড়নায় নিজেকে মুড়ে রেখেছে সে। মুখেরও বেশিরভাগ অংশই ওড়নায় ঢাকা। শুধু চশমা পরা চোখ দুটো বেরিয়ে আছে। উপস্থিত সকলে ছুটে গেল তার কাছে। ম্যাডাম, আপনার অটোগ্রাফ চাই ম্যাডাম। দিদি, আমি জলপাইগুড়িতে থাকি, শুধু একটিবার প্রাণের লেখককে দেখব বলেই এতদূর এসেছি। অচিন পাখি সকলের নানা প্রশ্নের উত্তর দিল, অটোগ্রাফও দিল। রাজদীপও গেল তার কাছে। সে বলল, ম্যাম, আপনার প্রতিটি লেখা আমি পড়ি হাজার ব্যস্ততার মাঝেও। মনে হয় আমারই জীবনে জলছবি কেউ আঁকছে রং তুলি হাতে। কিভাবে জীবনের কথা এমন সহজ ভাষায় লেখেন। অচিন পাখি তাকে ধন্যবাদ বলল। এরপর একটি যুবক এলো একটা প্রাইভেট কার নিয়ে। অচিন পাখি বলল, অসংখ্য ধন্যবাদ সকলকে। আপনাদের জন্যই আমি লিখি। আপনাদের আশীর্বাদ কিন্তু এভাবেই চাই। তবে এবার যে আমার ফেরার পালা। কিন্তু চিন্তা নেই, আমি মাঝে মাঝেই আসবো। গল্প করব আমার প্রিয় পাঠক পাঠিকাদের সাথে। অচিন পাখি আর যুবকটি এরপর গাড়িতে উঠে বসলো আর গাড়িটা ছেড়ে দিল। অন্যদিকে রাজদীপও বাড়ি ফিরে এলো। কেমন যেন খুঁতখুঁত করছিল ওর মনটা। ও যখন অচিন পাখির কাছে গিয়ে কথা বলছিল, তখন কেমন যেন মনে হলো অচিন পাখির চোখের কোনো জল। তাছাড়া ওড়নার ফাঁক দিয়ে বেরিয়ে আসা চোখ দুটো ওর বড্ড চেনা চেনা লাগলো। ও ভাবলো অচিন পাখির মুখটা দেখতে পেলে খুব ভালো হতো। এরপর অচিন পাখিকে ইনবক্সে মেসেজ করতে শুরু করে রাজদীপ। ম্যাডাম, কিছু যদি মনে না করেন একটা কথা বলবো? বলুন। আপনাকে আমার বড্ড চেনা চেনা লাগলো। কেন বলুন তো? রাজদীপ বাবু, পৃথিবী যে গোল। হয়তো আগে কখনো আপনার সাথে আমার দেখা হয়েছে, সেই জন্যই হয়তো। কিন্তু ম্যাডাম, আমি আপনাকে বোঝাতে পারছি না। আপনার চোখ দুটো দেখে মনে হলো দুদিনের আলাপ নয়, এ যেন বহুদিনের অভ্যাস, বহুদিনের চেনা এ চোখ। তাই আপনার কাছের কোনো মানুষের মতো। হুম ম্যাডাম। যাই হোক, আমি আবেগের বশে এত কিছু লিখে ফেললাম। আপনি যেন মনে করবেন না কিছু। না না, ইটস ওকে। কিন্তু ম্যাডাম, আমার শুধু একটাই আফসোস রয়ে গেল। কি? আপনি এত সুন্দরভাবে জীবনের কথা লেখেন, বাঁচতে শেখান ক্লান্ত অবসন্ন মানুষকে। কিন্তু আমাদের জীবনে আলো ছড়ানো মানুষটি এভাবে নিজেকে অন্তরে রাখেন কেন? আপনি আপনার নাম, চেহারা কোনটাই প্রকাশ করেন না। আলো ছড়ায় কিনা আমি জানি না। যদি ছড়াই, সে তো আমার কলমের কালিতে। আমার নাম বা চেহারার সাথে তার কি সম্পর্ক, তাই না? হুম, সে আপনি মন্দ বলেননি। এরপর আবারও অচিন পাখি তার পাঠক পাঠিকাদের ডেকেছে, কিন্তু তার মুখ ঢেকে রেখেছে কালো ওড়নায়। রাজদীপ বহু চেষ্টা করেও তার আসল নামটুকু জানতে পারেনি। এইভাবে বছর দুয়েক কেটে গেল। একদিন সকালে উঠেই রাজদীপ দেখে অচিন পাখি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। পোস্টটা লেখা আছে,
তার একটি উপন্যাস অন্যতম শ্রেষ্ঠ হিসেবে পুরস্কার পেতে চলেছে। আর তার এই উপন্যাসটি নিয়ে একটি সিনেমা বানানোর কাজ চলছে। অনেকেই সেই পোস্টে কমেন্ট করেছে অভিনন্দন। কেউ জিজ্ঞেস করেছে যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান কবে? রিপ্লাইয়ে অসীম পাখি লিখেছে, ওয়েস্ট বেঙ্গল নিউজ বলে একটি নিউজ চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রচারিত হবে সেই অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়, তারিখ সবটাই সোশ্যাল মিডিয়ার পোস্টে জানিয়েছে সে। রাজদীপও সেই দিনটার জন্য সাগ্রহে অপেক্ষারত। এরপর নির্দিষ্ট দিনটি আসতেই টিভির সামনে বসে পড়ল রাজদীপ। অচিন পাখি স্টেজে উঠল। প্রাইজ হাতে দেওয়ার পর ওকে কিছু বক্তব্য রাখতে অনুরোধ করা হলো। সেই একই রকম ওড়নায় মুখ ঢেকে এসেছে সে। সে বক্তব্য রাখার জন্য হাতে মাইকটি নিতেই হঠাৎ কোথা থেকে স্টেজে উঠে পড়ল এক যুবক। সেই যুবক যার গাড়িতে সেদিন অচিন পাখি উঠেছিল ফেরার জন্য। যুবকটি মঞ্চে উঠেই বলল, আর কতদিন দেবু? আর কতদিন এভাবে নিজেকে পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখবে বলতে পারিস? অচিন পাখি কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই সেই যুবকটি এক টানে তার মুখ থেকে কালো ওড়না খুলে দিল। অচিন পাখির মুখ উন্মুক্ত হলো সকলের সামনে। রাজদীপ তার মুখ দেখে হতভম্ব হয়ে গেছে। কথা বলার শক্তিটুকুও যেন নেই তার। এই যে দেবাদ্রিতা, ওর প্রাক্তন স্ত্রী, এতদিনে অচিন পাখিকে চেনা লাগার রহস্য উন্মোচিত হলো ওর কাছে। অন্যদিকে যুবকটির কাছে চলে এলো ক্যামেরা, মাইক। তাকে জিজ্ঞেস করা হলো, কে হন অচিন পাখি আপনার? আর আপনি ওনাকে দেবু বলে ডাকলেন কেন? ওনার আসল নাম কি? আমি বলছি সবটা। মাইকটা হাতে নিয়ে অচিন পাখি বলতে শুরু করলো, আমি দেবাদ্রিতা, দেবাদ্রিতা ব্যানার্জি। আর ও বিকাশ, বিকাশ ঘোষ। আমার ভীষণ ভালো বন্ধু। যখন সবচেয়ে কাছের মানুষগুলো সরে গিয়েছিল আমার কাছ থেকে, সেদিন আমার এই বন্ধুটি আমার পাশে ছিল। উৎসাহ জুগিয়েছে অবিরাম। এককালে আমি লেখালেখি অল্প স্বল্প করলেও তা শুধু ডায়েরির পাতাতেই সীমাবদ্ধ থাকতো। বিকাশই আমায় বলেছিল, দেবু, তোর এই লেখাগুলো ডায়েরির পাতায় লুকিয়ে রাখার জন্য নয়, এই লেখাগুলো জীবনের কথা। প্রতিটি মানুষের কাছে পৌঁছানো দরকার এই লেখা। আর তারপরেই প্রথমে সোশ্যাল মিডিয়া, তারপরে একে একে মৌলিক বই, কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আজ আমি যে এতদূর পৌঁছেছি, এটা বিকাশ না থাকলে হয়তো সত্যিই সম্ভব হতো না। এরপরেই হঠাৎ এক সাংবাদিক একটু বাঁকা স্বরে প্রশ্ন করে বসল, শুধুই বন্ধু নাকি আজীবন পাশে থাকার মানুষ? বন্ধু হিসেবে অবশ্যই একে অপরের পাশে থাকবো আমরা। তা বিয়ে করছেন কবে? কেন বলুন তো? বিকাশ আমার স্কুল জীবন থেকে ভালো বন্ধু। বন্ধু ছাড়া আর কখনো কিছু ভাবতে পারিনি ওকে, পারবও না। আপনারা কি কোনো ঘটনাই সহজভাবে দেখতে শেখেননি? সেদিনই রাতে দেবাদ্রিতাকে মেসেজ করলো রাজদীপ। কংগ্রাচুলেশনস দেবাদ্রিতা। আরও উন্নত হয়ে উঠুক তোমার লেখনী শক্তি। সর্বোপরি তোমরা দুজনেই সুখী হও। দুজনে বলতে প্লিজ দেবাদ্রিতা, সবাই সবটা জানে। আর না বোঝার ভান নাই বা করলে। আমি সত্যি কিছু জানি না মিস্টার রাজদীপ মৈত্র। আপনি ক্লিয়ারলি বলুন যা বলার। বাহ দেবাদ্রিতা, আমায় তুমি আপনি বলছো? বেশ, তা ভালো। আমি বলতে চাইলাম তোমার আর বিকাশের বিবাহিত জীবন সুখের হোক। হোয়াট? তুমি কি পাগল হয়ে গেছো দীপ? ও আমার বন্ধু, ওকে? কাম অন দেবাদ্রিতা, আমার সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে 7 বছরের বেশি। আমার কাছে সত্যিটা কেন লুকোচ্ছ? দীপ, তুমি সেই একই রয়ে গেলে এখনো। না জেনে না বুঝে শুধু দোষারোপ করা। সেই তো। আমার দোষগুলোই তো কেবল চোখে পড়ে তোমার, তাই না? আমি তো খুব খারাপ একটা মানুষ। দীপ, তুমি কিন্তু সবটা না জেনে শাট আপ। আমায় দীপ বলে রাখে কেবল আমার কাছের মানুষরা, আর কেউ নয়। সো ডোন্ট কল মি দীপ। এরপরে এই দেবাদ্রিতাকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করলো রাজদীপ। এরপর কেটে গেছে কয়েক মাস। একদিন রাজদীপ তার মা বাবাকে শপিং মলে নিয়ে গেছে কিছু জামা কাপড় কিনে দেওয়ার জন্য। হঠাৎই ও দেখতে পায় বিকাশও শপিং মলে এসেছে, আর তার পাশে এক যুবতী। বিকাশ যুবতীর হাতটা নিজের মুঠোয় ধরে আছে। সেই যুবতীটি দেবাদ্রিতা নয়, অন্য একটি মেয়ে। হাসি ঠাট্টায় মগ্ন ওরা দুজনে। মাঝে মাঝে যুবতীটি হাসতে হাসতে বিকাশের কাঁধে মাথা রাখছে। রাজদীপ ছুটে গেল ওদের দিকে। ওকে দেখেই বিকাশ বলল, আরে তুমি রাজদীপ না, দেবুর এক্স হাজব্যান্ড? হুম, তুমি আমায় ঠিকই চিনেছ। আর আমিও তোমায় চিনলাম আজ। মানে? দেবাদ্রিতাকে ঠকাচ্ছ কেন? আমাকে না হয় ও আর ভালোবাসে না, কিন্তু তোমাকে তো বাসে। আর তুমি এভাবে ওর সাথে চিট করছো? কি? কি বললে তুমি? দেবু আমায় ভালোবাসে? হাসতে লাগলো বিকাশ। জানি, জানি। তোমার মতো মানুষদের কাছে ভালোবাসা শব্দটা তো অর্থহীন। তাই তো ওদিকে দেবাদ্রিতার সাথেও প্রেমের অভিনয় করছো, আবার এদিকে অন্য প্রেমিকা নিয়ে ঘুরছো। তুমি না সত্যিই পাগল জানো, হাসতে লাগলো বিকাশ। এতটাই পাগল যে কোনো অ্যাসাইলামেও তোমায় ভর্তি নেবে না। পাগল? আমি? নয়তো কি? দেবু আমার সেই ছোট্টবেলা থেকে বন্ধু। আর আমার পাশে দাঁড়িয়ে আছে যে, সে হলো অবন্তিকা। আমরা দুজন দুজনকে ভালোবাসি। সামনে আমাদের বিয়ে। আর দেবাদ্রিতা, সে যে আজও তোমাকেই ভালোবাসে। সে কথা আমি, অবন্তিকা সকলেই জানি। শুধু তুমিই বুঝলে না। রাজদীপ কিছু একটা বলতে যাচ্ছিল। ওকে থামিয়ে দিয়ে বিকাশ বলল, রাজদীপ,
এখনো সময় আছে তোমার হাতে। ফিরে যাও ভালোবাসার কাছে। আজও যে দেবু তোমার অপেক্ষাতেই আছে। এটা হয়তো ঠিক যে আমিই ওকে লেখার জন্য উৎসাহ জুগিয়েছি। কিন্তু লেখার প্রতিটি শব্দ ছন্দ যে তোমায় উৎসর্গ করা, তা কি তুমি আজও বোঝোনি? হ্যাঁ, বুঝেছি। সবটা বুঝেছি। সত্যিই তুমি ঠিকই বললে বিকাশ। আমি বড় বোকা। বিকাশের কাছ থেকে দেবাদ্রি তার ঠিকানাটা নিয়ে মা-বাবাকে নিয়ে রওনা দিল রাজদ্বীপ। ৭ বছরের অভিমান যে ভাঙাতেই হবে। সমাপ্ত। কাহিনীর নাম অচিন পাখি। লেখনীতে এবং কণ্ঠে সুচন্দ্রা চক্রবর্তী।